শুভেন্দু অধিকারী যে হারবে এটা নিশ্চিতটা কোনো অবকাশ রাখে না, নিশ্চিত 100% নিশ্চিত। আপনি এবার দেখে নেবেন 16টা সিট পূর্ব মেদিনীপুরে, ওরা 2টাও সিট পাবে না। জিরো করে ছাড়বো শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে। কারণ উনি তো উন্নয়নের লোক না, উনি বিরোধী দলনেতা, শুধু বিরোধিতাই করে গেছে। নন্দীগ্রামের 100 দিনের কাজকে বন্ধ করে দিয়েছেন, নন্দীগ্রামের আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারকে বলে আটকে দিয়েছেন, নন্দীগ্রামের সড়ক যোজনার টাকা আটকে দিয়েছেন। স্বাভাবিকভাবে উনি আটকানোর লোক, উনি ডেভেলপমেন্টের লোক। আজকে শুভেন্দুকেও নন্দীগ্রামের মানুষ বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে ভেসে দেবে। পবিত্রকোটটা আমাদের ফ্যাক্টর না, সিম্বল মাত্র। বাংলার বুকে বরাবর নির্বাচনের চিত্র আঁকে নন্দীগ্রাম। সেই ভূমি আন্দোলন থেকে শুরু, তারপর বারংবার বিভিন্নভাবে পাশা পাল্টেছে এবং সেই পাশা পাল্টানোর ইতিহাস প্রথম দিন থেকে যিনি দেখে আসছেন তিনি শেখ সুফিয়ান। একেবারে তৃণমূলের সহযোদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শুরু থেকে একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। তার সঙ্গে সঙ্গে বর্তমানে নন্দীগ্রাম 1 ব্লকের কোর কমিটির সদস্য। একেবারে দাদা কথা বলবো আপনার সঙ্গে, কি পরিস্থিতি? কারণ এই যে নন্দীগ্রাম, গত বছরের বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, সেবারের বিভিন্ন অভিযোগ সামনে এসছে, এবারের বিভিন্ন অভিযোগ সামনে রয়েছে। এত বছর আপনি নন্দীগ্রাম দেখলেন, কিভাবে দেখছেন? মোটামুটি একটা কথা বলি, মানুষই ভোট দেবে। আর নন্দীগ্রামের মানুষ শিক্ষিত মানুষ, সামাজিক মানুষ। নন্দীগ্রামের মানুষ উন্নয়ন বোঝে এবং এলাকার সার্বিক উন্নয়নটা বোঝে। তো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা বলে বেশি দিন ঢাকা দেওয়া যায় না। দিদি 2011 সালে ক্ষমতায় আসার পর সার্বিক উন্নয়নটা করেছে এবং তৎকালীন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে রেখেছিল আমাদের নেত্রী, ইভেন পূর্ব মেদিনীপুর জেলার। সেইটা নাম ভেঙে উনি খেয়েছিলেন। 2021 সালে উনি বিধানসভার বিধায়ক হয়েছে। লোডশেডিং হলেও আমাদেরকে মানতে হবে। আর ওনার ভাই ছিল সাংসদ, তারপরে এলো অভিজিৎ গাঙ্গুলি সাংসদ। এমপি এবং সাংসদ নন্দীগ্রাম বিধানসভার পরে 1 টাকার একটা রাস্তা, একটা পথবাতি, একটা কোনো উন্নয়নমূলক কাজ উনি করেন না, দেখাতেও পারবেন না। কারণ উনি তো উন্নয়নের লোক না, উনি বিরোধী দলনেতা, শুধু বিরোধিতাই করে গেছে। নন্দীগ্রামের 100 দিনের কাজকে বন্ধ করে দিয়েছেন, নন্দীগ্রামের আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারকে বলে আটকে দিয়েছেন, নন্দীগ্রামের সড়ক যোজনার টাকা আটকে দিয়েছেন। স্বাভাবিকভাবে উনি আটকানোর লোক, উনি ডেভেলপমেন্টের লোক না। তাই মানুষ এবারে বুঝে নিয়েছে যে না, শুভেন্দু অধিকারী একজন প্রতারক, বিষাক্ত বিষ, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, ওকে ভোট দেওয়া যাবে না। তাই মানুষ এক বাক্যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আমাদের বাংলার মেয়ে মমতাবতী, যিনি এলাকার উন্নয়ন করে, মায়েদের সম্মান করে, অতএব ওকে ভোটটা দিতে হবে। সেই সুবাদে আমাদের টার্গেট যে আমরা আমাদের প্রার্থী পবিত্র করকে 30,000 ভোটে জিতাবো এবং শুভেন্দু অধিকারীকে পরাজিত করাবো। যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন সেই সময় থেকে আপনি ওনারও সহযোদ্ধা ছিলেন, এবং এখন আপনি শুভেন্দু অধিকারীকে দেখছেন বিজেপির একজন প্রতিনিধি হিসেবে। কি বলবেন, কতটা পার্থক্য, কতটা? বাস্তব কথা বলি, তখন ছিল শিশির অধিকারীর ছেলে, তখন তার একটা গরিমা ছিল, সম্মান ছিল, মানুষকে সম্মান করত। কিন্তু বর্তমান ওনার মা পাকিস্তান থেকে এসছে, গায়ত্রী দেবীর পেটের সন্তান এখন হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই গরিমাটা, সে অহংকারটা পাকিস্তানের মতো হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী নয়, কখন মুসলিম কখন হিন্দু। নিজেকে এখন ধর্মের পরিচয় দিতে হয়। আপনি বলুন না, আমি সুফিয়ান, আমার নাম শুনলে বলবে আমি একজন ইসলাম ধর্ম অবলম্বীর মানুষ। আপনার নাম শুনলে বলবে আপনি একজন সনাতনী হিন্দু ধর্মের মানুষ। আমাকে পরিচয় দিতে হবে কেন? আজকে শুভেন্দুকে এখন পরিচয় দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে দিল মে কুছ কালা হ্যায়, সে তো আপকো মালুম হ্যায়। 16 সালে এনআই কাণ্ডে ও টাকা নেওয়া ধরা পড়ে গেছে, সারদার টাকা নিয়েছে। আর আমাদের পূর্ব মেদিনীপুরে তো হলদিয়া থেকে, জেলা পরিষদ থেকে, এইচডিএ থেকে টাকা লুটে নিয়েছে। সবাই জানে একজন চোর। এই চোরকে আর মানুষ কি সহ্য করতে পারে? নিজে এই ইডি সিবিআইয়ের ভয়ে অমিত শাহর পায়ে ধরে বিজেপি করছে, কিন্তু এখানে এতগুলো ক্ষমতাকে রেখে। তাই মানুষ কিন্তু ক্ষমা করবে না। এবারে নন্দীগ্রামের মানুষ
বামফ্রন্ট সরকার ৩৫ বছরের জবরদল পাথরকে সরিয়েছিল নন্দীগ্রামের আন্দোলনের মধ্য দিয়ে। আজকে শুভেন্দুকেও নন্দীগ্রামের মানুষ বঙ্গোপসাগরে রাজনীতিগতভাবে ভেসে দেবে। বিগত বিধানসভা নির্বাচনে যেটা সব থেকে বড় অভিযোগ উঠেছিল যে লোডশেডিং কাণ্ড, সেই হিসেবে শুভেন্দু অধিকারীর এখানে বিধায়ক হওয়া এটা অভিযোগ। সেখান থেকে এবারেও দেখা যাচ্ছে ঠিক বিধানসভা নির্বাচনের আগে আগেই এনআইএ খুব বেশিভাবে সক্রিয় হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে সেই কাণ্ডেরই পুনরাবৃত্তি? এটা বাস্তব। এনআইএ, সিবিআই, ইডি বিভিন্ন রকম মামলা, প্রায় ১,০০০ মানুষকে ১০৭-এর মামলা দিয়ে তাদেরকে বন্ড করাচ্ছে এসডি অফিসে। কারণ শুভেন্দু অধিকারী বুঝে নিয়েছে আমার ২১ সাল নেই, ধ্বংস হয়ে গেছে। মানুষের তো আমি কিছু করিনি, আমি তো ধর্মের শ্বশুরানি দিয়ে গেছি, মানুষ কেন ভোট দেবে? অতএব এদেরকে মিথ্যা মামলা চাপাতে হবে, মিথ্যা কেস দিতে হবে, এনআইএ ডাক দিতে হবে, তবে ভয়ে বিধ্বস্ত হয়ে যদি ভোটটা আমার বাড়ে। তো সেটা ঠিক না। মানুষ একবার প্রতিশ্রুতিবদ্ধ এক কাট্টা হয়ে গেছে, ও হাজার হাজার কেস দিলেও মানুষ কিন্তু ভুলবে না। তো একজন প্রচণ্ডভাবে চতরা লোক, চতুর মানুষ, ও বিষাক্ত বিষ, ওই পাপটাকে নন্দীগ্রামের মানুষ বিদায় করতে চাইছে। ওই শুভেন্দু অধিকারীর মতো পাপ থাকলে মানুষ কিন্তু এখানে এই অ্যালার্জিতে ভুগবে, মানুষ ক্ষতি হয়ে যাবে। তাই ওই পাপটাকে বিদায় করার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। ও যতই এনআইএ, ইডি, সিবিআই যাই করুক না কেন, মানুষ প্রস্তুতি নিয়েছে, ও হারছে। এসআইআর এর প্রসঙ্গে আসি। গতবার বিধানসভা নির্বাচনে যেভাবে যত ভোটের পরিসংখ্যানে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, ঠিক তার থেকে দ্বিগুণ নাম এবারের এসআইআর এ বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে। কি কারণ, কিভাবে একটা দেখছেন? কথা বলি, এসআইআর একটা অভিনয়। এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা চালাকি, যাতে ভোটটাকে একজুডিশনে রেখে বা রিজেক্ট করে তারা জিততে চাইছে, বৈতরণী পার হতে চাইছে। এটা হচ্ছে তার কৌশল। এবং কৌশলটা হচ্ছে এসআইআর এলো, নন্দীগ্রাম বিধানসভার উপরে 10,000 অ্যাডজুডিশনে রেখে দিলেন। তার মধ্যে প্রায় 7,000 ভোট উঠে গেল, 3,000 ডিলেট করে দিয়েছে। আমি আপনার বলছি, স্ত্রীর নাম? আমার স্ত্রীও আছে, ডিলেটের মধ্যে আমার স্ত্রীও আছে। আমরা আবেদন করেছি ট্রাইব্যুনালে, কিন্তু হবে কিছু যা আশা নেই। তো ওরা জানে 3,000 আর আমরা জিতেছিলাম 2,000, তাহলে 3-5,000 আমার হয়ে গেল সারপ্লাস, মানে তৃণমূলের তো 3,000 কমে গেল, আর ওর আরও বেড়ে গেল। এটা ওর ধারণা ভুল। বাচ্চা ছেলে তো, রাজনীতি কিছু বোঝে না। আমরা মাইনরিটি 9,000 ভোট আমরা বাড়িয়ে নিয়েছি, নতুন ভোটার মাইনরিটি নতুন ভোটার 9,000 বাড়িয়ে নিয়েছি। এছাড়া বিজেপি থেকে ঝাঁকে ঝাঁকে তৃণমূলে যুক্ত হচ্ছে। আর পবিত্র করে একটা প্রার্থী, সে বিজেপি ছিল, তার উইংসের মধ্যে একটা, তার স্ত্রী প্রধান, তার উইংস থেকে একটা ভালো ভোট আসছে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী যে হারবে, এটা নিশ্চিতটা কোনো অবকাশ রাখে না, নিশ্চিত, 100% নিশ্চিত শুভেন্দু অধিকারী হারছে। তো নন্দীগ্রামই কেন? আরও একটি প্রশ্ন, যে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি জায়গা থেকেই শুভেন্দু অধিকারীকে লড়তে হচ্ছে কেন, কিভাবে দেখছেন? একটা ঘটনা বলি, শুভেন্দু অধিকারী কখন যে কি রূপ ধারণ করে বোঝা মুশকিল আছে। ও শিশির অধিকারীর ছেলে, ওর জন্মস্থান কোনটাই, ও কখন আবার জন্মস্থান করলো কোথায় না হলদিয়া, ভোটার তুলল, আবার ঘুরিয়ে নন্দীগ্রামে বলছে এটাই আমার জন্মস্থান। আবার কখনো বলছে অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে ও আমার বাবা। অতএব শুভেন্দু অধিকারীর চরিত্র কথা ভাবা যাবে না, ও কখন কি করে। কারণ ও তো উচিত ছিল ও দক্ষিণ কাঁথিতে দাঁড়াবে, ও ভবানীপুরে যাবে কেন, নন্দীগ্রামে আসবে কেন? অতএব একটা কথাই আছে না বাংলা ভাষায়, দুলাই দিয়া পা পঞ্চিরে পাতাল যা। একটা নৌকা আছে আপনার গেঁওখালি নদীতে, আরেকটা নৌকা আছে তেরোবিঘাতে। দুটা নৌকা সরে গেলে ঝাপাস করে নদীতেও পড়ে যাবে। কারণ একটা ভবানীপুরের নৌকা আর একটা নন্দীগ্রামের নৌকার মাঝখানে নদী, পড়ে যাবে। দুটা নৌকা সরে যাবে, ও পড়ে যাবে, আছাড়কে পড়ে যাবে। আর যে রাজনীতিক লাইফটা বরবাদ হবে, লিখে রাখুন, তার লাইফটা বরবাদ করবে নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের মানুষ পদে তুলতে পারে আর পদ থেকে সরাতেও পারে। আপনার কথা প্রসঙ্গে আসি। এই সম্প্রতি আমরা দেখলাম পবিত্র করের হাত ধরে কিছু সংখ্যালঘু যারা যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারা সম্প্রতি আবার ফিরে এলেন পবিত্র করের হাত ধরে। এরকম কেন হচ্ছে, বা সংখ্যালঘু ইস্যুটা এখানে কতটা প্রধান? আমি একটা কথা বলি, সংখ্যালঘু ইস্যু মমতার ব্যানার্জির কাছে ফ্যাক্টর, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে ফ্যাক্টর নেই। কারণটা কি?
শুভেন্দু অধিকারী জানে মাইনরিটি ভোটার আমাকে দেবে না ভোটার, কারণ ওর যে ভাষা, মাইনরিটি ভোটারদেরকে যে ভাষা বলেছে, জেহাদি, পাকিস্তানি, বাংলাদেশি, লঙ্গি বাহিনী, আবার বলছে আমি হিন্দু হিন্দু, আমি হিন্দুর এমএলএ, হিন্দু ভোটের এমএলএ, আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি, মুসলিমেরা কেন ভোট দেবে? এখন বলছে আমি মুসলিমদের ভালোবাসি, মুসলিমদের বাড়িতে যাব। এখন কিন্তু সেই জেহাদি ভাষাটা উঠে গেছে। কি চতুর মানে অভিনয় করতে পারে। এখন বলছে আমি তো সবাইকে বলিনি, যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা আমাকে ভোট দেবে। আমি একটা কথা বলি, পশ্চিমবাংলায় এসআইআর হয়েছে, অনেক ধরপাকড় করেছে, একটা রোহিঙ্গার নাম বলতে পারবে বিজেপি? একটা রোহিঙ্গা, একটা বাংলাদেশিকে ধরেছে বলতে পারবে? পারেনি। তাহলে আজকের এই বাংলাদেশি রোহিঙ্গা বলে কেন বিব্রত করছে মানুষকে? আমি আরেকটা কথা বলি, শুভেন্দু অধিকারী দোকান কাটা ছেলে, ওর লজ্জা রাখা উচিত। ওর মা পাকিস্তানি থেকে এসছে, মানে তখন তো অবিভক্ত পাকিস্তান আর পূর্ব বাংলা, তখন বাংলাদেশ হয়নি, স্বাভাবিকভাবে পাকিস্তানি। ওর মা যদি পাকিস্তান থেকে পালিয়ে আসে, তাকে কি আমরা কি বলবো? শরণার্থী বলবো না তাদেরকে আমরা তাড়িয়ে দেবো? ওর নিজের কথাই ও বলুক। ওর মা যদি পাকিস্তানি হয়, তার পাকিস্তানি মাকে তো আগে তাড়িয়ে দেওয়া উচিত, আর তার সঙ্গে সঙ্গে ওদেরও চলে যাওয়া উচিত। তো ও লোককে কেন এইসব ইঙ্গিত করে বলে? আবার নিজে বলছে আমার মা 60 সালে মানে পূর্ব বাংলা থেকে চলে এসেছে। এর কথার মধ্যে কোনো মূল্য নেই। ও আসলে ব্রেন খারাপ হয়ে গেছে। ওর বাবাকে বলবো ডাক্তার দেখার, ছেলেটা চলে যাবে। এবারে তো 2টা ভোটে হেরে যাওয়া মানে ও রাজনীতি ছাড়বে, সন্ন্যাসী হবে, জানো জেলে পড়বে। ও 2 জায়গাতে হারা মানে ও জেলে ঢুকবে, এটা নিশ্চিত। জেলকেও আটকাতে পারবে না। আর জেলের ভয়ে দেখবেন সন্ন্যাসীও পালিয়ে যাবে। আপনি তো রাজনীতির ময়দান এতদিন ধরে দেখেছেন। আচ্ছা, তৃণমূলের কি কোনো গাফিলতি থেকে গিয়েছিল এই নন্দীগ্রামের মাটিতে, যেখানে আজ বিজেপি এখানে রাজত্ব করছে? যে কারণ একটা কথা বলি, এই ঘটনাটা হচ্ছে আমাদের দিদি শুভেন্দু অধিকারীকে 20 বছর পূর্ব মেদিনীপুর জেলা সঁপে দিয়েছিল, তার সঙ্গে নন্দীগ্রামও। স্বাভাবিকভাবে সে তখন ও তার মতো তৈরি করেছিল শুভেন্দু অধিকারী, এবার তার কাছ থেকে তো পরপর সরতে হবে। আপনি এবার দেখে নেবেন 16টা সিট পূর্ব মেদিনীপুরে, ওরা 2টাও সিট পাবে না বিজেপি, মিলিয়ে নেবেন। খেজুরি পাবে না, ভগবানপুর পাবে না, নন্দীগ্রাম পাবে না, হলদিয়া পাবে না, ময়না পাবে না। তাহলে 5টা তো অটোমেটিক চলে এলো। তাহলে 7টার 5টা এলে থাকছে কটা? 2টা। সে 2টাতেও তৃণমূল লড়াই দিচ্ছে, জিতবে। 0 করে ছাড়বো, 0 করে ছাড়বো শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে। এটা যে পূর্ব মেদিনীপুর, কারণ স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। এখানে আপনারা জানেন যে সতীশ সামন্ত এখানে মানে রাজনীতি করতো। এখানে রাজনীতি করতো অজয় মুখার্জি, সুশীল ধারা, এবং এখানে হচ্ছে মা মাতঙ্গিনী হাজরার আন্দোলনকারীর বাড়ি। এ জেলা বিদ্যাসাগরের জেলা। হ্যাঁ, এই জেলাতে স্বাধীনতা সংগ্রামের প্রথম সরকার গড়েছিল মানে আপনারা জানেন যে তাম্রলিপ্ত জাতীয় সরকার। অতএব এই জেলায় সহজে কিন্তু সুবিধা করা যায় না। মানুষ ঐক্য, মানুষ কি ব্যক্তিগত আন্দোলন বা ব্যক্তিগত ইয়ের দিকে চলে যাচ্ছে বিষয়টা? ব্যক্তিগত ধর্মের ভিত্তিতে নিয়ে যাচ্ছে। যখন দেখছে মানুষজন ওকে ভোট দেবে না, কারণ আমি সত্যি কথা বলি, আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ তো কিছু চায় যে তুমি এলাকার উন্নয়ন করো, রাস্তাঘাট করো, ব্রিজ করো, কালভার্ট করো। দিদি বলেছিল আমি ভোটে জিতলে আমি হলদিয়ার উপরে ব্রিজ করব। তুমি তো শুভেন্দু অধিকারী, তুমি জিতলে, তোমার তো কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের টাকায় তো ব্রিজ হবে, কেন তুমি ব্রিজটা করলে না? উন্নয়নের দিকে নেই, ওরা বিরোধিতার দিকে আছে। অতএব শুধু বিরোধিতা করলে কি মানুষ চাইবে? এই নন্দীগ্রাম 35 বছরের জবরদল পাথর বামফ্রন্টকে উপরে ফেলে দিয়েছে। আর শুভেন্দু তো বাচ্চা ছেলে, ওকে উপরে ফেলতে আমাদের কোনো বেশি সময় লাগবে না। মিলিয়ে নেবেন 4 তারিখে, কথা বলেছি। 4 তারিখে বিকেলে বা 5 তারিখে আসবেন, আরও ভালো করে মিডিয়ায় কথা বলবো যে সুপিয়ানদা কী বলেছিল আর কী হলো। পবিত্র কর একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে কিভাবে এখানে প্রভাব ফেলতে পারবেন বলে? একটা কথা বলতে, ব্যক্তি পবিত্রকর আমাদের কাছে ফ্যাক্টর না। পবিত্রকর মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে জোড়া ফুল। অথবা আমাদের কাজ হচ্ছে মমতা ব্যানার্জির জোড়া ফুলকে আমরা ভোট দেবো, মমতা ব্যানার্জির আদর্শে আমরা রাজনীতি করব এবং এলাকার উন্নয়ন করব। পবিত্রকরটা আমাদের ফ্যাক্টর না, সিম্বল মাত্র।